বাংলাদেশ আওয়ামী লীগকে আবার কখনো এই দেশে রাজনীতি ফিরতে পারবে? যে একটা বাচ্চা যখন কোনো একটা থানা দেখে অথবা একটা পুলিশ দেখে, রাস্তায় একটা পুলিশের শ্যাডো দেখলে সে এখন তাকে মারতেছে, জনগণও তাদের সেই জায়গায় যদি আস্থায় ফিরে যেতে পারে তাহলে হয়তো আইন শৃঙ্খলা কাজ করবে, এর আগে কাজ করবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি, তারা দেশে বিভিন্ন স্থানে যাচ্ছেন এবং তারা এক ধরনের বাধার মুখে পড়ছেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের আসলে এক ধরনের সমন্বয় করতে হবে এই জায়গাগুলোতে, এটা আমরা মনে করি। এবং আমরা মনে করি যে এটা একদমই বাংলাদেশের ন্যূনতম এই জিনিসগুলো পরিবর্তন না করলে চলছে না। সেই জায়গায় আমরা চাইবো যে ছাত্র এবং জনতা আবার একতাবদ্ধ হোক। সেনাবাহিনীর কাছে আমাদের স্পেশাল এক ধরনের দাবির দেওয়ার জায়গা আছে, কারণ তারা আসলে বাংলাদেশের মানুষের একদম মধ্যে থেকে উঠে আসা একটা বাহিনী। গত 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ দ্য ডেইলি স্টারের স্টার কানেক্টস আয়োজনের সঙ্গে আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মুখপাত্র সামান্তা শারমিন। সঙ্গে আছি আমি সাদি মোহাম্মদ। নাসির এবং সামান্তা, আপনাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। প্রথমেই যে প্রশ্নটা আমরা জানতে চাই যে কেন এই নাগরিক কমিটি গঠন করা হলো, আপনারা কেন এটার প্রয়োজন বোধ করেছেন, বা এই কমিটির মূল কাজটা কি হবে, কি করবেন আপনারা? আমরা যেটা দেখেছি যে গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এখানে ছাত্র এবং জনতার দুইটা শক্তিশালী পার্ট প্লে করেছে। ছাত্রদের পার্টটা তারা এখনো তাদের কাজটা করে যাচ্ছে এবং তারা সংহত অবস্থায় আছে, এবং জনতার পার্ট যেটা ছিল সেখানে সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা মনে করি জনতার এই যে কালেকটিভ এফোর্ট গণ অভ্যুত্থানের মধ্যে যেটা আমরা দেখতে পেয়েছি, এই কালেকটিভ এফোর্টই এই দেশকে পুনর্গঠন করার জন্য আমাদের প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে একটি প্ল্যাটফর্মে সকল মানুষ তাদের নিজস্ব নাগরিক জায়গা থেকে দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে এবং দেশ পুনর্গঠনের উদ্দেশ্যে এখানে জড়ো হবে, এবং এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এবং তাদের নিজস্ব ভাববাদ এবং রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এখানে এসে কাজ করতে পারবে। তাছাড়া আমরা এটাও একনলেজ করি যে আমাদের দেশে নাগরিক যে সার্বভৌমত্ব, সেটা ডেকেডের পর ডেকেডে এখানে লুণ্ঠন করা হয়েছে। আমরা চাই দেশের নাগরিকরা তাদের হারানো মর্যাদা রিক্লেম করুক। সেই জায়গা থেকে আমরা এটাকে জাতীয় রূপ দেওয়ার জন্য জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করেছি। কিন্তু আমরা ইতিমধ্যে আপনারা 55 জন সদস্য নিয়ে শুরু করেছেন। তো আমরা এরপর যেটা জানতে চাই যে আপনারা যাদের নিয়েছেন কিংবা যাদের সামনে নেবেন, সেক্ষেত্রে কি কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, মানে কিসের ভিত্তিতে আপনারা আসলে সদস্য নিচ্ছেন বা নেবেন ভবিষ্যতে? আমরা প্রাথমিকভাবে যারা অভ্যুত্থান করেছিল সেখানে আমরা এক দফা যে এটার প্রতি পূর্ণ তার সমর্থন থাকতে হবে, এবং আমাদের একটা ন্যাশনাল কজ আছে, সেটা হলো বাংলাদেশ কজ, যারা বাংলাদেশের প্রতি কমিটেড থাকবে দল মত ঊর্ধ্বে থেকে, এবং যারা আমরা বিশেষত তরুণ যারা হলো এই আন্দোলনে একটা ভাইটাল রোল প্লে করেছে, এই ক্রাইটেরিয়াগুলো আমরা সেট আপ করেছি। তারপর অনেস্টি, যেগুলো বেসিক যে কমন বিষয়গুলো রয়েছে সেগুলো তো থাকবে একজন মানুষ হিসাবে। তার সাথে সাথে আমরা কোনো ফেসিবাদী রিজিমের কোনো কোলাবোরেটর বা ফেসিবাদী রিজিমের যারা হলো ডিরেক্টলি কাজ করেছে তাদেরকেও আমরা কেউ নিচ্ছি না। যারা আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ছিল এক দফা দাবি, আমরা তাদেরকেই নিচ্ছি। তার মানে আমরা যদি পরিষ্কার করতে চাই, আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে, তার মানে আপনারা সদস্য যদি কেউ হতে চায়, তিনি আবেদন করার পর সেগুলো আপনারা যাচাই বাছাই করবেন, তারপর আপনারা তাকে সদস্য হিসেবে নেওয়ার কথা বিবেচনা করবেন। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে বারবারই। তো এটা একটু পরিষ্কার করে আমাদেরকে যদি বলতেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আসলে কী বোঝাতে চাচ্ছেন, সেটা কেমন হবে আপনার? নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হলো আমাদের ৭১ যে যুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের পরে ৭২ নতুন একটা রাজনৈতিক সেটেলমেন্ট হয়েছিল আমাদের বাংলাদেশে। আমরা দেখেছি যে সেটা ফেইল করেছে বিভিন্ন কারণে, এবং সেখানে একদলীয় একটা বাকশাল তৈরি করা হয়েছিল। আমরা যদি ঘটনা পরম্পরা গিয়ে থাকি, ৯০ তো এমন হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ আশা দেখেছিল নতুন কোনো কিছু হবে, সেটাও ফেল করেছিল। তো আমরা ২৪-এ এসে দেখেছি যে নতুন করে একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। সেই সম্ভাবনার জায়গা থেকে বাংলাদেশের মানুষ সর্বস্তরে, আবলা বৃদ্ধ বনিতা সবাই হলো মাঠে ছিল, এবং সবাই একটা আমব্রেলার নিচে এসে ফেসিবাদী ব্যবস্থার রিজিমের পতন ঘটিয়েছিল। সেই জায়গা থেকে আমরা মনে করি এবার আমাদের সামনে সুযোগটা এসে যায়, এবং সেই সুযোগকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যে যেটা বলেছেন যে আপনারা কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু রাজনীতি নিয়েই তো আপনারা কাজ করবেন, মানে রাজনীতি পুনর্গঠনে আপনারা এক ধরনের ভূমিকা রাখবেন। তো আপনারা কি এটা ভেবেছেন যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে ইতিমধ্যে বিদ্যমান আছে, সেগুলো আপনাদেরকে কীভাবে দেখবে বা তাদের সাথে আপনারা কীভাবে ডিল করবেন কিংবা মত বিনিময় করবেন, ওটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি বা ভাবনা? জি, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে
আমরা আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানকে পুরোপুরি একটা পলিটিক্যাল অ্যাকশন হিসেবে দেখি। আমরা এটা কোনো সোশ্যাল মুভমেন্ট এবং এটার কোনো মানে এক ধরনের সফট কোনো মুভমেন্ট হিসেবে আমরা দেখি না। এটা পুরোপুরি পলিটিক্যাল একটা অ্যাওয়ারনেসের জায়গা থেকে এটা ক্রিয়েট হয়েছে এবং এটার লেগেসিটা আমরা ধরে রাখতে চাই। এবং আমরা মনে করি যে বাংলাদেশের তরুণদের এক ধরনের মানে একটা দল মতের নির্বিশেষে এক ধরনের একটা জায়গা প্রয়োজন, যেটা আমি পূর্বে বললাম, সেই জায়গাটা আমরা ক্রিয়েট করতে চাই। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে অবশ্যই কিছু কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হতে পারে, তাদের সংস্কার প্রস্তাবনা এবং আমাদের সংস্কার প্রস্তাবনা যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে। এবং আমাদের সংস্কার প্রস্তাবনা পুরোপুরি পিপলের মধ্যে থেকে উঠে আসবে, এটার সাথে পুরোপুরি জনগণের সম্পৃক্ততা জড়িত এবং কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে না থাকে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তো সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর সাথে যদি আমাদেরকে বিভিন্ন ফরম্যাটে আলাপ আলোচনা করতে হয়, সেই ডোরটা আমরা ওপেন রেখেছি। সেই ব্রিজটা আমরা উইলিং এই ব্রিজটা আসলে ক্রস করার জন্য। তো এটাই হচ্ছে মানে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের এক ধরনের বোঝাপড়া বা সমন্বয় ভিত্তিক এক ধরনের সম্পর্ক হতে পারে। মানে মূল যে ব্যাপারটা আপনি বললেন যে জনগণের সম্পৃক্ততার কথা, সেটা আপনারা নিশ্চিত করবেন কিভাবে? আপনাদের সঙ্গে যে জনগণের সম্পৃক্ততার ব্যাপারটি নিশ্চিত করবেন কিভাবে? ওকে, আমরা পুরো দেশে জেলা কমিটি, উপজেলা কমিটি, প্রয়োজন ভেদে থানা এবং এলাকা কমিটি করারও চিন্তা করেছি। আপনি জেনে থাকবেন যে গণ অভ্যুত্থানের পরে একটা এলাকায় শুধুমাত্র ডাকাত প্রতিরোধ করতে গিয়ে তারা একসাথে একটা অ্যালায়েন্স গঠন করেছে। এরকম বিভিন্ন এলাকায় মানুষ একত্র আছে এবং শুধুমাত্র তাদের মধ্যে এই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা প্রয়োজন, যে অ্যাওয়ারনেসটা আসলে দেশ পুনর্গঠনের জন্য কাজে লাগবে। এখানে বাংলাদেশে তো আসলে প্রতিষ্ঠান বলেন, রাষ্ট্রযন্ত্রের সমস্ত যন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনী বলে সব কয়টা প্রতিষ্ঠান আসলে নষ্ট করা হয়েছে। তো এগুলো আসলে ঠিক করার জন্য ইভেন বাংলাদেশের সংবিধানকে আমরা যেভাবে দেখতে চাই এবং পুনর্লিখন বলি, এখানে সংস্কার বলি, আর যেই শব্দই বলি না কেন, সেটা যদি করতে চাই আসলে আমাদের এই একতাবদ্ধ জনগণকে আসলে প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা আসলে কমিটিগুলোর মাধ্যমে রিচ করার চেষ্টা করব। এছাড়া আমরা আসলে নানান ধরনের রাজনৈতিক উদ্যোগ, শুধু পার্টি না, উদ্যোগ এবং সামাজিক উদ্যোগের সাথেও বসা, আলোচনা করা, এই পরিসরটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। কিন্তু এখন দেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে, তো তাদের কার্যক্রমে কিন্তু আমরা জনমানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা দেখতে পাই না। তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কাজ করবেন কিনা, কিংবা করলে কিভাবে আপনারা ব্যাপারটা নিয়ে কাজ করবেন? সেটা নিয়ে আমরা বলছিলাম, যেটা হলো একটু আগে আপনার একটা প্রশ্ন করেছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেখানে আমরা বলছি যে এই আন্দোলনে অনেকগুলো ভাষা সৃষ্টি হয়েছে মানুষের। যে একজন সবজিওয়ালা, তার ভাষাটা কী ছিল, একজন রাস্তার পাশে যে রিক্সা চালক, তার ভাষাটা কী ছিল, এভাবে আপনি যদি একজন গবেষক, তার ভাষাটা কী ছিল, প্রত্যেকে একটা আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এই জনগুলোর ভাষা যখন আপনি একসাথ করবেন, তখন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের আপনি চিন্তা করতে পারবেন। এই মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, শহীদদের একটা আকাঙ্ক্ষা ছিল, যে মানুষটা নিহত হয়েছে, আহত হয়েছে, সেই জায়গাটা যদি আমরা অ্যাকুমুলেট করতে পারি, এক জায়গায় করতে পারি, তাহলে হয়তো বা বাংলাদেশের আকাঙ্ক্ষার জায়গা থেকে নতুন একটা রাজনৈতিক ব্যবস্থা দাঁড়াবে। এবং সেই মানুষগুলোকে তারা কিন্তু যখন আন্দোলন হয়েছিল একসাথেই ছিল, কিন্তু যখন এই আন্দোলনের 1 মাস হয়েছে, সেই মানুষগুলো আগে অর্গানাইজিং ক্যাপাসিটিতে তাদের আগে সংঘবদ্ধ কোনো শক্তি ছিল না। বিশ্বের ইতিহাসে অন্যতম একটা যে আন্দোলনটা গণ অভ্যুত্থানটা হয়েছিল, এরকম বিশ্বে অনন্য একটা নজির, যে কোনো অর্গানাইজিং কোনো পলিটিক্যাল ফোর্স ছাড়া এরকম স্বতঃস্ফূর্ত একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলোর সাথে আমরা উইন্ডোর মাধ্যমে কথা চালাচ্ছি যে তাদেরকে কিভাবে একসাথ করা যায়। তারা তো মাঠে ঐক্যবদ্ধ ছিল, এখন অনেকে বাসায় আছে, বিভিন্ন জায়গায় আছে। আমরা চাচ্ছি সবার সাথে কমিউনিকেট করে আলোচনার মাধ্যমে যে একটা প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসা, যে কীভাবে হলো যে গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা আছে সামনের দিনগুলোতে এটাতে কাজ করা যায়। তো আমরা সবার সাথে কথা বলছি, টক করছি, এবং সামনেও এই আলোচনাটা বিদ্যমান থাকবে। আপনারা যেহেতু রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন, মানে আপনাদের কি মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ কি আবার কখনো এই দেশের রাজনীতি ফিরতে পারবে? সেটাতে আমরা 2টা শব্দ উচ্চারণ করি, একটা হলো রিডিমশন আর একটা রিকনসিলিয়েশন। বাংলাদেশের আওয়ামী লীগের যারা ডিরেক্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমরা চাচ্ছি যে তাদের বিচারের আওতায় আনা হোক এবং সেই বিচারটা আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হোক। দ্বিতীয় একটা বিষয় হলো, যারা আওয়ামী লীগের লোয়ার লেভেলে রয়েছে, যারা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছিল, মৌন সমর্থন দিয়েছে, সেখানে আওয়ামী লীগ একটা বিগ অর্গানাইজেশন হিসাবে দায়বদ্ধ জাতির কাছে। সেই জায়গা থেকে আমরা মনে করি সংগঠন এবং ব্যক্তি 2টা আকারে আওয়ামী লীগকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আমরা এরপর যেটাতে যেতে চাই যে 1 মাসের কিছুটা বেশি সময় হলো যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তো আপনাদের পর্যবেক্ষণ কি? তাদের সার্বিক যে কার্যক্রম তারা 1 মাসের অল্প কিছু বেশি সময় ধরে করছেন, আপনারা কিভাবে দেখছেন এবং কি পর্যবেক্ষণ আপনাদের তাদের সার্বিক কাজ নিয়ে? দেখুন, এতে কোনো সন্দেহ নাই যে এটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এক ধরনের নির্বাচিত সরকার। আমরা পিপলস উইলের ব্যাপারটা
কোনো ধরনের লিখিত ডকুমেন্টের চেয়ে ঊর্ধ্বে রাখি। পিপলস উইল এখানে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে এবং তাদেরকে একদম সুনির্দিষ্ট কিছু কাজ করার জন্য বলেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশকে একটা নির্বাচনের জন্য রেডি করা। বাংলাদেশকে নির্বাচনের জন্য রেডি করা কাজটা মোটেও সহজ না, এবং এখানে অসংখ্য ছোট বড় অসংখ্য কাজ আছে যেগুলো আসলে কমপ্লিট না করলে আসলে বাংলাদেশের জনগণকে তার যে স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন, রাজনৈতিক এক্সপ্রেশন, ভোট দেওয়া, এইটা আসলে নিশ্চিত করা সম্ভব না যদি না আমি এখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে স্বতন্ত্র করি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্বের জবাবদিহিতা চেক অ্যান্ড ব্যালেন্সে আনি, এবং হচ্ছে আমাদের এখানে যত রকমের আইন ও স্বার্থ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যত নীতিমালা আছে এগুলো আবার চেক করে যে এর মধ্যে জনবিরোধী কোনো উপাদান আছে কিনা এগুলো চেক করে যদি সরিয়ে না ফেলি তাহলে বাংলাদেশের জনগণ আবার একটা অন্ধকারের মধ্যে পড়তে যাচ্ছে বলে আমরা ধারণা করি। আমরা চাই যে ইন্টারিম গভর্নমেন্টের মধ্য দিয়ে এই বিষয়গুলো আসলে সমাধান হোক। সেই জায়গা থেকে আসলে মাত্র 1 মাস অতিবাহিত হয়েছে এবং আসলে ইন্টারিম গভর্নমেন্টের আমরা এখনকার পারফরমেন্সে আমরা মনে করি যে কিছু কিছু জায়গায় খুবই ল্যাকিং আছে। কমিশনগুলো গঠিত হয়েছে, এটা খুবই দারুণ খবর, এবং আমরা চাই যে এটা দ্রুততম সময়ের মধ্যে কাজ করুক। কিন্তু সবচেয়ে বেশি আসলে যেটা আমরা নাগরিক কমিটি আসলে আপসেট, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি ঘটছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বারংবার বসার পরেও আমরা আসলে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি না। তার ফলে আমাদের জনগণের মধ্যে ক্রমে বিভাজন বেড়ে উঠছে। সো আমরা আসলে বিভাজনের রাজনীতিটা এখানে খুব সিরিয়াসলি আমরা মনে করি যে এটা আসলে মানুষের মধ্যে আমরা রাখতে চাই না। এখানে যদি রাষ্ট্রপক্ষ থেকে এরকম এগুলো ডিল করা না হয়, আমরা মনে করি আসলে জনগণের, সরকারের বিরুদ্ধেও জনগণ রুখে দাঁড়াতে পারে। জনগণের সেই পিপলস উইল আছে। আপনি যেটা বললেন যে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার বসা হয়েছে, তারপর কোনো সমাধান বা উন্নতি দেখা যায়নি। আপনারা কেটে নিয়ে কোনো কিছু ভেবেছেন যে কি করণীয় হতে পারে? এই যে সার্বিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেটা মোকাবিলায় কি করণীয় হতে পারে? এটা বেসিক্যালি হলো জনগণের একটা যেভাবে হলো আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সেখানে তারা চেয়েছে যে নতুনভাবে কোনো পরিবর্তন হোক। আইন শৃঙ্খলা বাহিনী লাস্ট 15 ইয়ার্সে তারা জনগণের ট্যাক্সের টাকায় মানুষের উপর অস্ত্র চালিয়েছে, সেখানে মানুষ তাদের উপরে ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধতার জায়গা থেকে তাদের প্রতি অনেক অন্যায় অবিচার হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলার জায়গা থেকে তারা তাদের সেই অতীত ইতিহাস ভুলে যারা অপরাধ করেছে ডিরেক্টলি তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে, বাকি যারা রয়েছে তাদের সেই ট্রাস্টের জায়গাটা আসতে হবে। জনগণের মধ্যে তারা গিয়ে ট্রাস্ট বিল্ড আপ করতে হবে, তাদের রিডিমশনগুলো করতে হবে, দেন জনগণ তাদের সাথে একটা রিকনসিলিয়েশন করতে হবে। সো এই জায়গা থেকে আমরা নাগরিক কমিটি থেকে চিন্তা করতেছি যে যে বাহিনীগুলো রয়েছে তাদেরও একটি কর্তব্যবোধ রয়েছে জনগণের সাথে বসা আলোচনা করা, জনগণেরও তাদেরকে একটু ট্রাস্ট বা আশ্বাস দেওয়ার জায়গা রয়েছে। যদি এটা আমরা এনশিওর করতে পারি তাহলে হয়তো আমাদের যে সুন্দর একটি প্রতিষ্ঠান সেটা কাজ শুরু করতে পারবে। সো আমরা চাচ্ছি সরকারের পক্ষ থেকে এই ল্যাকিংগুলো নিয়ে কাজ শুরু করা হোক, এবং আমরাও আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে জনগণকে আহ্বান জানাবো যে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা বিশ্বাসের জায়গায় নিয়ে আসুন। আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো জনগণের সাথে মিশে আপনারা সেই বিশ্বাসের জায়গা নিয়ে আসুন। আমি লাস্ট একটা কথা বলে এই পয়েন্টটা শেষ করব, যে একটা বাচ্চা যখন কোনো একটা থানা দেখে অথবা একটা পুলিশ দেখে, রাস্তায় একটা পুলিশের শ্যাডো দেখলে সে এখন তাকে মারতেছে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। পার্সোনালি আমিও যখন একটা থানা দেখি তখন আটকে উঠি, কিন্তু একটা থানা তো নির্ভরতার প্রতীক হওয়ার কথা। তো আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গায় যদি তারা রিফরমেশনের মাধ্য দিয়ে একটা নির্ভরতার প্রতীক হয়ে উঠতে পারে এবং জনগণও তাদের সেই জায়গায় যদি আস্থায় ফিরে যেতে পারে তাহলে হয়তো আইন শৃঙ্খলা কাজ করবে, এর আগে কাজ করবে না। তো সেই জায়গা থেকে জনগণ, আইন শৃঙ্খলা এবং সরকার এই তিনটি অংশ একসাথে কাজ করার জন্য, ট্রাস্টের জায়গায় আসার জন্য সবাইকে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, এবং আমরা নিজস্ব দায়িত্ব থেকে আমরাও মাঠে নেমে ইনশাআল্লাহ এই বিষয়ে কাজ করব। মানে আপনি মূল যে কথাটা বললেন যে জনগণ, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী তিনের মধ্যে একটা সংযোগ ঘটানো, এটা নিয়ে আপনারা কোনো কাজ, মানে আপনারা কিভাবে কি কিছু করতে পারেন, মানে আপনাদের পরিকল্পনা আছে কোনো এই কাজটা? আমরা জনগণের কাছে যাব, জনগণের কাছে গিয়ে তাদেরকে বলবো যে আমাদের একটা প্রফেশনাল অর্গানাইজেশন প্রয়োজন, এটা স্টেটের একটা অর্গান, এবং স্টেটের অর্গানকে আমাদের ট্যাক্সের টাকা এগুলো চলে, তাদেরকে আমাদের শক্তিশালী করতে হবে। যারা অপরাধ করেছে তাদেরকে আমরা আইনের হাতে বা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে জনগণের সাথে আইন শৃঙ্খলা যে বাহিনী একটি কানেক্টিং তৈরি করব। আমরা সেই কানেক্টিংয়ের মধ্য দিয়ে সরকারের যে ডিসিশন মেকিং বডি রয়েছে তাদেরকে বলবো যে কিভাবে নতুন করে জনগণ, সরকার এবং তাদের এই ডিসিশন মেকিং এটি তিনটা সমন্বয় ঘটিয়ে নাগরিক কমিটি তিনটা জায়গাতে তিনজনের সাথে বসেই একটি কিভাবে নতুনভাবে আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে থানাগুলো নতুনভাবে রিএস্টাবলিশ করা যায়
এবং আইন শৃঙ্খলা বলে ট্রাফিক থেকে শুরু করে সব জায়গায় কাজ করা যায়, আমরা আমাদের উদ্যোগগুলো দ্রুতই গ্রহণ করব। আচ্ছা, আপনারা ইতিমধ্যে বলেছেন যে সার্বিক বিষয়গুলো নিয়ে কাজ করার ব্যাপারটা বলেছেন এবং বলেছেন যে অন্তর্বর্তী সরকারকেও এক ধরনের জবাবদিহির মধ্যেই যাতে থাকা যায় সেটা নিশ্চিত লক্ষ্যে আপনারা কাজ করবেন। মানে অন্তর্বর্তী সরকারের সাথে আপনাদের যোগাযোগটা কিভাবে হয়, মানে আপনাদের বার্তাগুলো আপনারা পৌঁছান কিভাবে সেখানে? আমরা তো জনগণের পক্ষ থেকে কথা বলছি, আমরা তাদেরকে বার্তা পৌঁছানোর ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হলো যোগাযোগ, আরেকটা হলো আলোচনা, আরেকটা হলো পর্যালোচনা। সেই ক্ষেত্রে হলো আপনারা যারা বিভিন্ন মিডিয়া রয়েছেন, আপনারা রাষ্ট্রের স্টেটের জায়গা থেকে আপনারা 5th পিলার বা 4th পিলার আপনাদেরকে বলা হয়ে থাকে, সেখানে মিডিয়া রয়েছে, জনগণের কথা বলার যে জায়গাগুলো রয়েছে সেটা অফলাইন হোক অনলাইনে হোক, আমরা সেই জনগণের মধ্যে সেই দোতনাটা ক্রিয়েট করব এবং দোতনাটা ক্রিয়েট করকে জনগণের যে ভয়েসটা আছে সরকার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং সরকারকেও আহ্বান জানাচ্ছি সেই জনগণের যে ভাষা রয়েছে, আন্দোলনও যে ভাষাগুলো আপনারা দেখেছেন সেই সময় শোনা হয় নাই, এখন তাদেরকে শোনার মানসিকতায় এসেই যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো থেকে তাদেরকেও শোনার জন্য আহ্বান জানাচ্ছি আমরা। আচ্ছা, আমরা যদি শেষ আন্দোলনটার কথা বলি, জুলাই যেই আন্দোলনটা ঘটলো, শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠন সেটার কথা আমরা সবাই শুনেছি, জানি, সেটা খুব পরিচিত, সারা দেশব্যাপী খুব পরিচিত। সাম্প্রতিক যেই বিষয়টা আমরা খেয়াল করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি তারা দেশে বিভিন্ন স্থানে যাচ্ছেন এবং তারা এক ধরনের বাধার মুখে পড়ছেন। কিন্তু তো আপনারাও একটু আগে বললেন যে আপনারাও সারা দেশেই আপনাদের কার্যক্রম চালাবেন এবং আপনারাও যাবেন, তো আপনারাও সেক্ষেত্রে কোনো বাধায় পড়তে পারেন কিনা বা ওই ব্যাপারটা নিয়ে আপনারা ভেবেছেন কিনা, পড়তে পারেন কিনা, এবং পড়লে আপনারা সেটা কীভাবে তখন মোকাবেলা করবেন? জি আপু। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কিন্তু সর্বস্তরের জনতা যেখানে অংশগ্রহণ করেছে সেই জায়গাটা তো আসলে আমরা বলছি যে আমরা ওই জায়গাটার কাজ করব। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের আসলে এক ধরনের সমন্বয় করতে হবে এই জায়গাগুলোতে, এটা আমরা মনে করি। এবং হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা আসলে এতটাই আসলে প্রেশার ফিল করছি, আমরা দায়িত্বের জায়গা থেকে এতটাই প্রেশার ফিল করছি যেহেতু আমরা ঘোষণা দিয়েছি এবং আমরা মনে করি যে এটা একদমই বাংলাদেশের ন্যূনতম এই জিনিসগুলো পরিবর্তন না করলে চলছে না। সেই জায়গায় আমরা চাইবো যে ছাত্র এবং জনতা আবার একতাবদ্ধ হোক। আমরা চাইবো যে এলাকায় এলাকায় যখন আমরা সফরে যাব, এটার তো আমাদের কিছু নীতিমালা আমরা ঠিক করেছি, এই নীতিমালার মধ্যে থেকেই আমরা আসলে ওয়ার্কটা করব। সেই জায়গায় আসলে আমরা তাদের সাথেও সমন্বয় এবং হচ্ছে জনগণের সাথে পূর্বের একটা সমন্বয় মিল করেই আমরা আসলে এই এলাকাগুলোতে কাজ করতে চাই। আর মোটামুটি এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে জনগণের সাথে এবং ছাত্রদের সাথে সমন্বয়ের একটা পরিকল্পনা। এটার ক্ষেত্রে আমি একটু বলি, আপনি যে বিষয়টা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, আমরা এটা সারফেস লেভেলে দেখছি, কিন্তু ইনার দ্য সেন্সে আমরা যদি দেখি দুইটা ইস্যু এখানে কাজ করে, একটা হলো মতবাদ আর একটা হলো দলীয় বিবাদ। কারণ যখন একটা প্ল্যাটফর্ম গঠন হয় তখন এখানে সকল মানুষ হলো অংশগ্রহণ করে, কিন্তু যখন একটা ঐক্যবদ্ধ দাবির ভিতরে কোনো কিছু ঘটে যায় সেটার পর ওই মানুষগুলো স্বকীয় সত্তায় হলো নিজেকে হলো নতুনভাবে হলো পরিচয়ের মধ্য দিয়ে আইডেন্টিফাই করতে চায়। তো সেক্ষেত্রে যে দলীয় বিবাদ রয়েছে, আমরা সকল দলের সাথে হলো বসতেছি, আমরা বলতেছি যে আমাদের যে এক দফা দাবি রয়েছে সেখানে আমরা কোনো দলীয় বিভেদ দেখতে চাই না। আরটা যে মতবাদের বিভেদ সেটা হলো যার যার মতবাদ তার কাছে, কিন্তু বাংলাদেশ কজে যদি কেউ আমাদের সামনে দাঁড়ায় সেখানে আমরা তাদেরকে বলবো আমরা বাংলাদেশ কজে আছি, সেখানে আপনারা আপনাদের জায়গা থেকে দল এবং আপনাদের যে মতাদর্শ রয়েছে সেই বিভেদটা দূর করে একসাথে আসুন। সো আমাদের এই দুইটা প্রতিবন্ধকতা, আমরা এই দুইটা প্রতিবন্ধকতায় কাজ করছি, অলরেডি আমাদের কমিটিতে কাজ করতেছি এবং সামনেও আমরা এই দুইটা জায়গাতে কাজ করব। যদি আমরা এটা সলিউশন করতে পারি, বাংলাদেশ আশা করি তার যে গ্লোরিয়াস জায়গা যেতে ইচ্ছুক বা শহীদদের যে আকাঙ্ক্ষা সেখানে ফিরে যেতে পারবে। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে গত 5 অগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন। তো 5 অগস্ট থেকে যদি আমরা শুরু করে দেখতে যাই যে এখন পর্যন্ত সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম আপনারা কীভাবে দেখছেন, এবং কিছু কিছু এমন কথা বলা হয়েছে বা শোনা গেছে যে তাদের এক ধরনের নিষ্ক্রিয়তা ছিল, এই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন বা আপনাদের ভাবনা কি বিষয়টি নিয়ে? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয়েছে যে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের আস্থা একটা বড় জায়গা জুড়ে আছে। তো এবং মুভমেন্ট চলাকালীন আমরা এটাও দেখেছি এখন দরকার সেনাবাহিনী সরকার, মানে ছেলে পেলে আসলে খুবই এক্সাইটেড ছিল তাদের পারফরমেন্সে। এখন সেই জায়গা থেকে সেনাবাহিনী আসলে আমি মনে করি যে তাদের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, নাগরিকের জায়গা থেকে আমার কিন্তু অনেক কিছুই আসলে তথ্যগত গ্যাপ থাকতে পারে, বিভ্রান্তি আমার থাকতে পারে, কিন্তু এই বিভ্রান্তিগুলো ক্লিয়ার করা উচিত ছিল। এবং আমরা আসলে তাদেরকে এই মুহূর্তে মানে বাংলাদেশের এই একদম ধরেন একটা গণঅভ্যুত্থানের সরকার যখন
আসে এবং আগের সরকারটা যখন চলে যায়, ক্যাবিনেট যখন ভেঙে যায়, তখন হচ্ছে একদম প্রায়োরিটি বেসিসে হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা, এটা কাউকে বলতে হয় না এবং এটা পৃথিবীর সবাই জানে, জানমালের নিরাপত্তা হচ্ছে প্রথম। কিন্তু আজকে 1 মাসের বেশি হয়ে গেল এই জিনিসটা নিশ্চিত করতে পারছে না। তো আমরা আসলে এই জিনিসগুলা আমরা চাই যে ওনারা দ্রুত অ্যাড্রেস করুক। সেনাবাহিনীর কাছে আমাদের স্পেশাল এক ধরনের দাবির দেওয়ার জায়গা আছে, কারণ তারা আসলে বাংলাদেশের মানুষের একদম মধ্যে থেকে উঠে আসা একটা বাহিনী। তো তারা সেই জায়গাটা অনেকটাই পালন করেছে, কিন্তু আমরা চাই না যে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হোক যে ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা বিতর্কিত হয়ে যাক। আমরা চাই যে তারা তাদের দায়িত্ব পালন করুক, যেভাবে তারা প্রশংসিত হয়েছে সামনের দিনগুলোতেও তারা সেভাবেই প্রশংসিত হোক। এখানে আমি একটু অ্যাড করব, সক্রিয়তা আর একটা নিষ্ক্রিয়তা আপনি যে কোশ্চেন করছেন। একটা মানুষ, সেনাবাহিনী আমরা মনে করি একটা দেশপ্রেমিক জনতার মানে একটা অর্গানাইজড ফোর্স, সেখানে সেনাবাহিনীকে নিয়ে অনেক কোশ্চেন থাকতে পারে, কিন্তু আমি যখন প্রতিষ্ঠান আকারে যখন চিন্তা করব, সেনাবাহিনীকে আমরা চাইব শক্তিশালী করতে, এবং এই প্রতিষ্ঠানের বিকল্প আমাদের নেই। মেন্টালি তারা সক্রিয়তার জায়গা আছে, কিন্তু টেকনিক্যাল কিছু প্রবলেম আছে সেনাবাহিনীর জায়গা থেকে। সেনাবাহিনী থানাতে সিভিল ফরমেশনে কখনো কাজ করে না, এবং তাদের লেথাল উইপন হলো তাদের ইউজ করতে হয়, এবং তাদের ট্রেনিংটাই ওইভাবে করা। কিন্তু আপনি যখন সিভিল ফরমেশনে তাদেরকে কাজ করতে দিবেন, তাহলে সে কীভাবে কাজ করবে? সেখানে তাদের একটা প্রতিবন্ধকতা আছে, যার জন্য অনেক ক্ষেত্রে হলো কাজের রেজাল্টটা আমরা দেখতে পাই না। আরেকটা জায়গা হলো সেনাবাহিনী তাদের যে কাজটা করে, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার নাই। সো ওই জায়গা থেকেও একটা তাদের একটু প্রবলেম ফেস হচ্ছে। তো ওই জায়গাগুলো যদি রিকভারি করা যায়, তাহলে হয়তো বা জনতা এবং সেনাবাহিনীর যে একটি মিলন, সেটা হলো মাঠে ঘাটে সব জায়গায় আমরা দেখতে পারবো। সারা দেশে আমরা এক ধরনের মব সন্ত্রাসের প্রবণতা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন, বা বিষয়টি নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? আচ্ছা, এই ক্ষেত্রে নাগরিক কমিটির আসলে একটা বড় ভূমিকা রাখার সম্ভাবনা আছে। তো অদূর ভবিষ্যতে আমরা চাইবো যে প্রত্যেকটা এলাকায় এলাকায় এরকম পিপলসের যে একটা কানেকশন নাগরিক কমিটির মাধ্যমে, এটা আমরা চাইবো। বাকিটা হচ্ছে আমাদের সাথে আমরা আসলে কতটুকু বোঝাপড়ার ভিত্তিতে একত্র হতে পারি, সেটা অনেকটাই বিষয়। তো আমরা চাইবো যে এই কমিটিগুলো যদি কার্যকর হয় এবং ওয়ার্ক করা শুরু করে, সেই ক্ষেত্রে যখন যেখানেই আসলে মব সন্ত্রাসের এই জায়গাগুলো তৈরি হবে বা সিচুয়েশনটা ক্রিয়েট হবে, তখনই যাতে একটা দায়িত্বশীল বডি ওখানে গিয়ে কোনো মানে এক ধরনের ডায়ালগের মধ্যে যেতে পারে। আমরা মনে করি যে এখানে গণ আলোচনার একটা আমাদের কালচার তৈরি করা উচিত। কালচার তৈরি করা উচিত এই কারণে যে আমরা আসলে নানান ধরনের নিপীড়ন, সন্ত্রাস এবং বঞ্চনার মধ্যে দিয়ে আমাদের সবারই এক ধরনের একটা সোশ্যাল ট্রমা তৈরি হয়েছে, আমাদের এক ধরনের জাতিগত ট্রমা তৈরি হয়েছে। তো এই জায়গাগুলো আসলে যেতে সময় লাগবে, কিন্তু আমাদের আসলে যেই মানে সন্ত্রাসের মধ্যে দিয়ে এটা আসলে আমরা তাড়াতে পারবো না। আমাদের আলোচনার মধ্যে দিয়ে, সুস্থির মনোভাবের মধ্যে দিয়ে এগুলো মানে দূর করার জন্য এফোর্ট নেওয়া উচিত। তো আমরা এখানে নাগরিক কমিটিকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে দেখব সামনে, ইনশাল্লাহ সেটা আমরা আশা করছি। আর এই মুহূর্তে আসলে মব জাস্টিস, একেবারে মব সন্ত্রাস যেটাই আমরা বলি না কেন, সেটা একেবারেই কাম্য না। এটার ব্যাপারেও আসলে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এগুলো বন্ধ করতে হবে, স্টেপস নিতে হবে। আমরা চাই না যে গণঅভ্যুত্থানের সরকার বিতর্কিত হোক। এবং সেখানে হলো সবচেয়ে আমাদের প্রয়োজন হলো সংঘবদ্ধ রাজনৈতিক জনগোষ্ঠী, যেটা হলো আন্দোলনের মধ্যে আমরা দেখেছি। সেই সংঘবদ্ধ রাজনৈতিক জনগোষ্ঠী বিভিন্ন জায়গায় এখন বিক্ষিপ্তভাবে আছে। যদি তাদেরকে একসাথ করা যায়, তাহলে হয়তো মব জাস্টিস বন্ধ করা পসিবল, এবং সেটার জন্য আমরা কাজ করছি। আপনারা গণপরিষদ গঠনের কথা বলছেন, সেটা কিভাবে হবে এবং সেটা কি আগামী জাতীয় নির্বাচনের আগেই হওয়া প্রয়োজন কিনা বা উচিত কিনা, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? আমরা গণপরিষদের যে আলোচনাটা, সেটা এসেছে সংবিধান বিতর্ক থেকে। আমরা বলি যে নতুন সংবিধান এই গণঅভ্যুত্থানে যে শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমরা একটি নতুন সংবিধান চাই। সেই নতুন সংবিধানের জন্য আমরা একটি সংবিধান সভা আলোচনা করব। সেই সংবিধান সভার মধ্য দিয়ে জনগণের যে রায় প্রতিফলিত হবে, সেটার মধ্য দিয়ে কি গণপরিষদ হবে নাকি পার্লামেন্ট হবে? অনেকগুলো এখন আছে যে গণপরিষদ, পার্লামেন্ট হতে পারে, অথবা এর আগে কোনো নির্বাচন হতে পারে কিনা, যেগুলোর মধ্য দিয়ে মানুষের একটা মৌলিক সম্মতি নেওয়া উচিত যে আমরা সংবিধান পরিবর্তন করব নাকি কতটুকু কি করব, নতুন করে লিখিত করব নাকি করব না। সো ওই জায়গা থেকে আমরা মনে করি গণপরিষদ একটি আবশ্যক বিষয়, যেখানে হলো সকল দল, মতবাদ এবং কোনো বিভেদ ছাড়া বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণ থাকবে, এবং সেই জায়গাতে গণপরিষদ একটা অতীব জরুরি বিষয়, এবং গণপরিষদ ছাড়া আসলে সংবিধানে যাওয়া উচিত না বলে আমরা মনে করি। যেহেতু সংবিধান সংস্কারের কথা, সংবিধান সংস্কার বা পুনর্লিখন যেটাই করা হোক না কেন, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হতে পারে, মানে জাতীয় নাগরিক কমিটির ভূমিকা কি হতে পারে? জাতীয় নাগরিক কমিটি, সেখানে আমরা মনে করি যে আমাদের 3 স্কেলে হলো আমাদের কাজ করতে হবে। একটা হলো সাংস্কৃতিক,
একটা হলো রাজনৈতিক, আরেকটা হলো আমাদের সোশ্যালি কাজ করতে হবে, কারণ আমার সমাজটা পুরাই পচে গেছে 15 ইয়ার্স এবং প্রিভিয়াস ইয়ার্স থেকে। তা আমরা এর মধ্যে জাতীয় নাগরিক কমিটি চাচ্ছি যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যতগুলো আমাদের সেক্টর রয়েছে সবগুলো থেকে তরুণ নেতৃত্ব তৈরি করা, এবং তরুণ নেতৃত্ব যারা বাংলাদেশের প্রতি কমিটেড তাদেরকে গণপরিষদে নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর সংবিধান উপহার দেওয়া, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা গণমাধ্যম সংস্কারের কথা বলেছেন, তো গণমাধ্যমের কী ধরনের সংস্কার আপনারা আসলে চান, বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এবং কোনো চাওয়া আছে কিনা যে কী ধরনের সংস্কারটা আপনারা চাচ্ছেন আসলে গণমাধ্যমের ক্ষেত্রে? আচ্ছা, দেখুন এখানে গণমাধ্যমের আসলে যে ভূমিকা ছিল ইন টোটাল পুরো গণমাধ্যমের দিকে যদি তাকাই, আমরা আসলে এই গণঅভ্যুত্থানের সাপোর্টিভ শক্তি হিসাবে ইন টোটাল এটাকে বলতে পারি না। যদি আমরা একদম খুঁটিনাটি বিশ্লেষণ করি তখন হয়তো কিছু ঘটনা বেরিয়ে আসবে, এবং আমরা এটা জানি যে গণমাধ্যম নিজেও জুলুমের শিকার, এটা আমরা বুঝতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আসলে নীতি নির্ধারণী জায়গাগুলো আসলে খুবই স্ট্রং করা প্রয়োজন। এখানে গণমাধ্যম কর্মীদের আসলে ওই মাঠে তাদের প্রেজেন্স, তাদের যে মোবিলাইজেশন, এটাও জরুরি আমরা মনে করি, কারণ তাদেরও তাদের কথাটা আসলে আদায় করে নিতে হবে, তাদের জায়গাটা তাদের আদায় করে নিতে হবে। এবং এখানে হাউজের যে ব্যাপারগুলো থাকে এগুলোর ব্যাপারে আমরা বলবো যে গণমাধ্যম কর্মীরা যাতে তাদের নীতিমালাগুলো সরকারের কাছে দেন, এবং এটা নিয়ে আসলে সরকার যাতে এটা করতে বাধ্য হয় এবং সরকার যাতে এটা গুরুত্বের সাথে গ্রহণ করে, এই জায়গাগুলো আসলে আপনাদেরকে মানে গণমাধ্যম কর্মীদেরকে বলছি সেটা আসলে করা যেতে পারে। এবং গণমাধ্যম কর্মীদের পুরো সোসাইটি সমিতি যেই ফরম্যাটেই এটা থাকুক না কেন, সবার সাথে আমরা আসলে বসতে চাই যে সামনের দিনে গণমাধ্যম কি হতে পারে। কারণ আমরা যখন বাইরের দেশগুলোতে দেখি, ইভেন আমাদের পাশের দেশের গণমাধ্যম আসলে যেই জায়গায় চলে গিয়েছে ইন্টারন্যাশনালি, আমাদের গণমাধ্যম আসলে সেই জায়গা থেকে অনেক পিছিয়ে রয়েছে। এমনিতেই আমরা হচ্ছে ম্যাপে আসলে নন এক্সিস্টেন্স একটা দেশ হিসেবে আমরা পরিচিতি পাচ্ছিই না বলতে গেলে। তো সেই জায়গায় আমরা তো চাইবো যে অন্তত গণমাধ্যম কর্মীরা আসলে, যেহেতু এটা স্যাটেলাইটের ইস্যু এবং নানান মানে পৌঁছানোর উপায় আছে, আমরা চাইবো যে গণমাধ্যম আসলে সেই জায়গাটা পালন করুক এবং গণমাধ্যমের সেই জায়গাগুলো তৈরি হোক, এবং এখানে বেসরকারি ইনভেস্টমেন্ট আসুক এবং বেসরকারি জায়গা থেকে এইটা আসলে ওই ফ্লারিশ জায়গায় আসলে পৌঁছাক। এবং মানে আরেকটু বলি যে এটা চাই যে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে কম্পিট করার জায়গায় বাংলাদেশের গণমাধ্যমগুলো যাক। সেটা হলো গণমাধ্যমের অনেক সংবাদকর্মী যারা রয়েছেন তারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমরা দেখেছি অনেক গণমাধ্যম কর্মী রাস্তায় মার খেয়েছেন, তারপরও তার জায়গা থেকে সঠিক যে সাংবাদিকতা সেটা করে দিয়েছেন। আর যারা এই বিষয়টা না করে উল্টোভাবে ফ্যাসিস্ট সরকারের সাথে অনেকে সহযোগিতা করেছেন। সো আমরা দুইটা একদম আয়নার মতো দুইটা সংবাদ মাধ্যমের দুইটা পিঠ দেখতে পাচ্ছি। তো যারা মানুষের সাথে ছিল, আগামীতে হলো তাদের নিয়ে একটি স্বচ্ছ গণমাধ্যম কমিশন গঠনের মাধ্যমে গণমাধ্যমের যে মেরুদণ্ড সেটাকে আরও স্ট্রং করার জন্য সরকার এবং জনগণ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য নাগরিক কমিটি উদ্যোগ নেবে। আরেকটা যেটা বিষয়টা জানতে চাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কথা বলছেন। হ্যাঁ, এখন এখানে ধরুন যে দেশপ্রেমিক জনগণ আছে, আবার সম্প্রতি যে বিষয়টা আমরা সামাজিক মাধ্যমে দেখেছি যে মোহাম্মদ আলী জিন্নার অনুসারী এক ধরনের দেখা গেল, মাজার ভক্ত আছে, আবার যারা মাজারের বিরুদ্ধে তারাও আছেন। তো এই যে সবাই আছেন, সবাইকে নিয়ে আপনারা কিভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবেন? আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি? জি, এখানে আমরা মনে করি কি, যেটা হচ্ছে আমাদের গণ আলোচনার পরিসরটা আমরা বারবার উল্লেখ করছি এই কারণে যে আমাদের আসলে কখনোই আমরা শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলাপ করিনি। আমরা আলাপ করছি যে আমাদের নিজেদের জায়গা, যার নিজের জায়গা কিভাবে এস্টাবলিশ করব, সমাজের মধ্যে আমি কত গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আসলে এখানে কালচার হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের আসলে এই কালচারটা পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হবে। আমাদের আলাপ করা দরকার শান্তিপূর্ণ সহাবস্থান কিভাবে আমরা অন্য মতের সাথে করব, শুধু অন্য মত না, তার পুরো লাইফস্টাইলের সাথে কিভাবে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করব, এই জিনিসগুলো ডিল করার জন্য আমাদের আসলে ব্যক্তিক মত, যেটা হচ্ছে আমাদের পুরো কমিটির আসলে এই ফরমেশনটাই এইভাবে করা হয়েছে যে ব্যক্তির মত, দলের মত এবং সামষ্টিক অনেক কিছুর উপরে উঠে দেশের স্বার্থকে দেখা, দেশকে পুনর্গঠনের প্রশ্নে এক থাকা। তো এই জায়গায় আমরা মনে করি যে আমরা আহ্বান করছি জাতীয় ঐক্যের কথা, আমরা বলছি যে আমরা এটার জন্য কাজ করব, কিন্তু আমরা আসলে জানি যে এখানে আসলে প্রতিবন্ধকতা আছে এবং এখানে বিভাজন তৈরির জন্য অলরেডি প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে নানান রকমের ষড়যন্ত্র এবং হচ্ছে নানান রকমের ইন্টারফেয়ারেন্স আছে। আমরা চাই যে এগুলো, আমরা এখনো আহ্বান করছি যে এগুলো চলে যাক, এগুলো যাতে না থাকে, কিন্তু আমরা এখনো বলছি যে পিপলস উইলকে আমরা খুবই গুরুত্ব দিই এবং আমরা মনে করি যে এগুলো যদি এভাবেই চলতে থাকে তাহলে পিপলস আবার একসাথে হবে, সেটাতে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করি না। কারণ গণ অভ্যুত্থানের স্মৃতি তার মাথা থেকে যায় নাই এবং সে এটা আবার পুনর্মঞ্চায়ন করবে যদি প্রয়োজন পড়ে।
আপনারা বাংলাদেশ কজের কথা বলেছেন, সো আমরা একটু পরিষ্কার ধারণা চাই যে বাংলাদেশ কজ বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আসলে। এখানে বাংলাদেশে আমাদের আসলে নানান ধরনের ধর্মমত এবং হচ্ছে পলিটিক্যাল আইডিওলজি আছে, এবং এই আইডিওলজির অনেকগুলাই হচ্ছে পূর্বে আলোচনায় আমরা করেছি যে অনেকগুলো আইডিওলজি ফেল করেছে। তো আমরা বলছি যে এই সকল বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে এক সেন্টারে রাখা এবং বাংলাদেশকে পুনর্গঠনের প্রশ্নে, এখন পুনর্গঠনের প্রত্যেকটা পার্ট প্লে করা, যে রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা অংশ যাতে কাজ করে এবং হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে ওয়ার্ক করে, আমরা বলছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা বাহিনী যাতে ওয়ার্ক করে এবং এদের সকলকে জনগণের কাছে জবাবদিহিতা করা, অ্যাকাউন্টেবিলিটি করা, এটা একটা বড় পার্ট প্লে করবে। এবং সর্বশেষে আমরা মনে করি যে সংবিধান প্রশ্ন, এখানে একমত হওয়াটা খুব জরুরি, এবং সবকিছু মিলে এই সব পুরো বিষয়টা মিলিয়ে এটা একটা বাংলাদেশের একটা স্ট্যাবিলিটির প্রশ্ন, বাংলাদেশের প্রতিষ্ঠার প্রশ্ন। আমরা এটাকে বলছি বাংলাদেশ। সেখানে আমি একটু অ্যাড করব, একটা হলো প্রজেক্ট আর একটা হলো প্রগ্রেস। বাংলাদেশের আমরা যে অস্তিত্ব, এটা যে চুক্তিগুলো হয়েছে, অনেক বাংলাদেশ বিরোধী চুক্তি হয়েছে, জনগণ সে বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ। আমরা চাই বাংলাদেশে কোনো বাংলাদেশ বিরোধী চুক্তি না হোক, সেটাতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে এবং বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, সামনের দিনগুলোতেও বাংলাদেশে অনেক মানুষের জীবন দিতে হবে। এবং আমরা সেখানে বলে থাকি যে আমাদের হয়তো সেকেন্ড রেভলিউশন করতে হবে বা সেকেন্ড রিপাবলিকে আমাদের যেতে হবে। সো বাংলাদেশের এই রক্ষা এবং প্রগ্রেস এগিয়ে নিয়ে যাওয়া পুনর্গঠনের মাধ্যমে সেই জায়গাটাই আমরা বলি বাংলাদেশ কজ। এই ক্ষেত্রে একদম আয়নার মতো পরিষ্কার যে কারা বাংলাদেশের পক্ষে থাকবে, কারা বাংলাদেশের বিপক্ষে থাকবে, সেই জায়গাটাই আমরা বলছি বাংলাদেশ কজ। আরেকটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এক দফা দাবির কথা বললো, সেই এক দফা দাবিটা আসলে কি আপনাদের? জাতীয় নাগরিক কমিটি এক দফা যে দাবি ছিল সেটা হলো আসলে গণ অভ্যুত্থানের দাবি। সেই গণ অভ্যুত্থানের দাবি ছিল ফ্যাসিস্ট রিজিমের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে দাবিটার জন্যই হাজার লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং তাদের মধ্যে ধর্মীয় এবং দলীয় বিবাদ বলে। সে জায়গা থেকে এই এক দফা দাবির আগামী বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য নাগরিক কমিটি কাজ করে যাবে। এবং সবশেষ যে প্রশ্নটা জানতে চাই যে নাগরিককে সম্পৃক্ত করেই আপনারা আপনাদের কাজ করবেন, সো জনগণকে সম্পৃক্ত করেছে, জনগণের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? নাগরিক কমিটির প্রত্যাশা জনগণের কাছে আমাদের প্রত্যাশাটা হলো জনগণ যেভাবে নিজেদের জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নিজস্ব সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশের পক্ষে লড়েছিল ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে, সে লড়াইটা শেষ না করে ঘরে ফেরার না যাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং শেষ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং বাংলাদেশে শুধু শেষ না, তাদের লড়াইটা শেষ না, নতুন একটা দায়িত্ববোধের জায়গা থেকে একটা নতুন তার আগত যে ফিউচার যে জেনারেশন, তাদেরকে একটা নতুন রাজনৈতিক অর্থ এবং সামাজিক ব্যবস্থা তাদেরকে দিয়ে তারপরে সেই জায়গা থেকে তাদের ফিউচার জেনারেশনকে রক্ষা করার আহ্বান জানাচ্ছি। নাসির এবং সামান্তা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ ডেইলি স্টার এবং পুরো পরিবারকে এবং দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।